মডেল আছে, সেই ইলেকট্রিক্যাল মডেলে বাকি দুইটা প্যারামিটার প্যারালালি বসে। সো সিরিজে যেই দুইটা প্যারামিটার বসে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, প্যারালালি যেই দুইটা প্যারামিটার বসে সেগুলো হচ্ছে কন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। আমাদের এবারকার টপিক হচ্ছে ক্যাপাসিট্যান্স। সো ক্যাপাসিট্যান্স জিনিসটা কি আমরা জানি, দুইটা চার্জের প্লেট, যদি আমরা কিউ পরিমাণ চার্জকে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে মুভ করতে চাই, তাহলে যদি তাদের পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয় তাহলে আমরা বলতে পারি কিউ বাই ভি ইজ ইকুয়াল টু ক্যাপাসিট্যান্স। সো এবার আসি হচ্ছে আমরা জেনেছিলাম যে একটা চার্জের জন্য বা একটা কন্ডাক্টর যার মধ্যে চার্জের ফ্লো হচ্ছে সেখানে দুই ধরনের ফিল্ড ক্রিয়েট হয়। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা কন্ডাক্টরটা নিজের ভেতরেও থাকে এবং তার বাহিরেও একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সে তার ম্যাগনেটিজমটা রাখে। দ্যাট মিনস তার ম্যাগনেটিক ফিল্ডটা বিস্তৃত থাকে একটা নির্দিষ্ট অংশ জুড়ে। এবং ইলেকট্রিক ফিল্ড কি, যদি চার্জগুলোকে একটা চার্জকে আমি মানে একটা চার্জ থেকে আরেকটা চার্জের দিকে যেই ফিল্ড গুলো কানেক্টেড হয়, যেই রেখাগুলো বা ফিল্ড লাইনগুলো কানেক্টেড হয়, সেগুলোকে বলি আমরা ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, ফ্লাক্স লিঙ্কেজের মাধ্যমে যেই প্যারামিটারটা তৈরি করে সেটা হচ্ছে ইন্ডাকটেন্স, যেটা আমরা এত দিন ধরে জেনে আসছি। এবার আমরা দেখব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তার মানে ট্রান্সমিশন লাইনের যে প্রপার্টিটা তৈরি করে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। সো ইলেকট্রিক ফিল্ডের জন্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। এখন একটা কথা হচ্ছে, ক্যাপাসিট্যান্স হচ্ছে সব ধরনের ইলেকট্রিক ফিল্ডের জন্য ক্যাপাসিট্যান্সটাকে আমরা ক্যালকুলেট করার প্রয়োজন হয় না। আমরা এরপরের যে টপিকটা দেখব সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। তিন ধরনের ট্রান্সমিশন লাইন হয়, শর্ট, মিডিয়াম এবং লং। এই যে তিন ধরন বলছি, এই ধরনগুলো ডিসাইড করে তাদের ভোল্টেজ লেভেলটা কতটুকু এবং তারা তাদের ডিস্টেন্স কতটুকু, কতটুকু লম্বা এক একটা লাইন, তার উপর ডিপেন্ড করে এবং তাদের ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে ট্রান্সমিশন লাইনকে তিনটা ভাগে ভাগ করা হয়। এখন যে ট্রান্সমিশন লাইনটাকে আমি বলছি যে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, এর মধ্যে শর্ট ট্রান্সমিশন লাইন যেটা 80 কিলোমিটারের কম লেন্থ থাকে, সেই ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সকে কাউন্ট করা হয় না। কেন কাউন্ট করা হয় না? কারণ ক্যাপাসিটেন্সের জন্য আমরা জানি ক্যাপাসিটেন্সের ইকুয়েশনটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। তাহলে ডির সাথে ক্যাপাসিটেন্সের রিলেশন হচ্ছে ইনভার্স। সো আমি যখন বলছি যে তার শর্টার ডিস্টেন্স, সো কন্ডাক্টর গুলো যদি একজন আরেকজনের থেকে কাছাকাছি থাকে, তাহলে আমরা কি বলতে পারি, যদি কন্ডাক্টরের লেন্থ ডি যদি কম হয়, ডি যদি ছোট হয়, তাহলে সি এর মান হবে অনেক বেশি, এবং সি যদি অনেক বেশি হয় তাহলে এক্স সি এর মান কি হয়ে যাবে, অনেক, বলেন এক্স সি এর মান কম হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে আমার সিস্টেমের জন্য আমরা জানি এক্স এর মানটা কি, এক্স এল মাইনাস এক্স সি। সো এখান থেকে আমরা বলতে পারি কি, এক্স সি এর মানটা যদি অনেক কম হয়ে যায় তাহলে এটা এক্স এর উপরে তার এফেক্টটা কমে যাবে, দ্যাট মিনস সে নেগলিজিবল একটা ক্যারেক্টারিস্টিক শো করবে। আবার আমরা বলতে পারি যে তার যেই যেহেতু এক্স এর মানটা কমে যাচ্ছে, সো তার রিঅ্যাক্টেন্স এর মানটা আসলে কমে যাবে। তার রিঅ্যাক্টেন্সটা কমে গেলে তার রিঅ্যাক্টেন্সটা তো কমে যাচ্ছে না, মানে এক্স সি এর মানটা কমে যাচ্ছে, এক্স এর মানটা সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে। এক্স এর মানটা যদি বেড়ে যায় তাহলে লিকেজ কারেন্ট অনেক কম ফ্লো হয়, লিকেজ কারেন্ট কম যেহেতু, আমরা তাকে ইগনোর করতে পারি। মূল কথা হচ্ছে যদি লাইনটা অনেক ছোট হয় সেক্ষেত্রে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্সের ইফেক্টটা অনেক কম হয়, ভেরি নেগলিজিবল। দ্যাটস ওয়াই আমরা যে সার্কিট মডেল, যেটা ইলেকট্রিক্যাল মডেল, সেখানে আমরা ক্যাপাসিটেন্সের মানটাকে বা ক্যাপাসিটেন্সকে আমরা নেগলেক্ট করতে পারি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স জিনিসটা কি এবং ইলেকট্রিক ফিল্ডের সাথে আমরা কিভাবে তাকে রিলেট করতে পারি। ক্যাপাসিটেন্সটা কি সেটা জানা, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা একটা ইম্পর্টেন্ট ধর্ম জানি, তার চার্জিং এবং ডিসচার্জিং কারেন্ট। যদি একটা অল্টারনেটিং ভোল্টেজ সাপ্লাই দেয়া হয়, একটা অল্টারনেটিং ভোল্টেজ সাপ্লাই দেয়া হচ্ছে, তাহলে চার্জের মানও এই অল্টারনেটিং ভোল্টেজের সাথে সাথে ইনক্রিজ বা ডিক্রিজ হবে। এই যে অল্টারনেটিং ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস যেই ভ্যালু, সেই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর সাথে চার্জের মানটাও বাড়বে এবং কমবে। এই যে চার্জের মানটার কারণেই আবার কারেন্ট তৈরি হচ্ছে। তো চার্জের মান যদি বাড়ে এবং কমে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের সাথে সাথে, তাহলে কারেন্টের মানটাও কি হবে, সে একবার চার্জ হবে একবার ডিসচার্জ হবে।
ঠিক আছে। সো এই যে একটা প্রপার্টি ক্যাপাসিটরের, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, কারণ এই জিনিসটাই ট্রান্সমিশন লাইনের বা সিস্টেমের স্টেবিলিটি, এফিসিয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর, এই জিনিসগুলোকে এফেক্ট করে। কেন এফেক্ট করে? আমরা যদি একটা সিম্পল একটা সার্কিট দেখি, যে এখানে একটা এসি সার্কিট আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এবং এই ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে। সো এই সুইচটা যদি অন হয়, তখন এই ক্যাপাসিটরটা কি হবে? চার্জ হবে। চার্জ হবে। এবং এই সুইচটাকে যদি আমি অফ করে দিই, তাহলে কি ক্যাপাসিটরের কারেন্টটা জিরো হবে? গ্র্যাজুয়ালি জিরো হবে, একবারে জিরো হয়ে যাবে না। কারণটা কি? কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যা হতো, রেজিস্ট্যান্সটা যদি আমি এরকম কানেক্ট করি, তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন সুইচটা অন কারেন্ট ফ্লো হবে, সুইচটা অফ কারেন্ট ফ্লো হবে না, সহজ কথা। কিন্তু ক্যাপাসিটর, সে তার মধ্যে যেই চার্জিং কারেন্টটা স্টোর করে রাখছে, সেই চার্জিং কারেন্টটা সে ডিসচার্জ করবে। সে একটা নতুন রাস্তা খুঁজে নিবে এবং সেই রাস্তার মধ্য দিয়ে সে তার কারেন্টটাকে ডিসচার্জ করে তারপর সে জিরো হবে। সো এখান দিয়ে যখন সুইচটা অফ হয়ে যাবে, তখনও এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো কন্টিনিউ করবে। এই যে কারেন্ট ফ্লোটা কন্টিনিউ করছে, এই কারেন্ট ফ্লোটা কেন কন্টিনিউ করছে? এই যে তার ডিসচার্জিং এবং ডিসচার্জিং প্রপার্টি, এটার জন্য কন্টিনিউ করছে। এবং যে কথাটা বললাম, যে এটা সিস্টেমের ওভারঅল অনেকগুলো পারফরমেন্সের উপরে এফেক্ট ফেলে। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের ইস্যু। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে গসেস লটা কি বলছে। আমরা ইন্ডাক্টরের জন্য আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাম্পিয়ার্স কারেন্ট ল, তাই তো? সো অ্যাম্পিয়ার্স কারেন্ট ল থেকে আমরা জেনেছিলাম যে একটা ক্লোজড সারফেসের মধ্যে কি পরিমাণ কারেন্ট এনক্লোজড অবস্থায় থাকে। এবার আমরা জানবো হচ্ছে কি পরিমাণ চার্জ এনক্লোজড অবস্থায় থাকে। ঠিক আছে। সো কি পরিমাণ চার্জ এনক্লোজড অবস্থায় থাকে, সেটার জন্য আমাদের টোটাল সেই যেই সারফেসটার কথা আমি চিন্তা করছি, ক্লোজড সারফেস, সেই সারফেসটার থেকে আউটওয়ার্ড ডিরেকশনে যতটুকু পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স বের হয়ে যাবে, ঠিক ততটুকু পরিমাণই তার ভেতরে চার্জ এনক্লোজ অবস্থায় থাকে। সো আমি বলতে পারি যে কিউ এনক্লোজড মানে হচ্ছে যে ক্লোজড সারফেস, সেই সারফেসের ভেতরে টোটাল কিউ পরিমাণ চার্জ এনক্লোজ অবস্থায় আছে। এবং ডিটা হচ্ছে তার ফ্লাক্স ডেনসিটি। ডেনসিটি মিন্স তার ইউনিট অংশে কতটুকু ফ্লাক্স আছে। একে যদি আমি সারফেস ইন্টিগ্রেশন করি, দ্যাট মিন্স সেই সারফেসের মধ্যে টোটাল কতটুকু ফ্লাক্স আছে সেটা আমার বের হয়ে আসবে। দ্যাট মিন্স একটা এনক্লোজড সারফেস, সেই সারফেস থেকে আউটওয়ার্ড ডিরেকশনে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স যাচ্ছে, সেটা ইকুয়াল টু সেই সারফেসটার মধ্যে কি পরিমাণ চার্জ এনক্লোজ অবস্থায় আছে। এটা হচ্ছে গসের ল। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে গসের ল বললাম, এই ল থেকে আমরা এই ডির মানটা আসলে কি আসে সেটা বের করি। দেখেন, আমরা এই কিউ ডিভাইডেড বাই এখানে যে সারফেস এরিয়া, সেটা দিলে আমরা ডির মানটা জানতে পারবো। সো কিউ ডিভাইডেড বাই এই সারফেসের এরিয়াটা। সারফেসের এরিয়াটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই যে চার্জ বা যে কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটা হচ্ছে একটা সিলিন্ডার, তাই তো? একটা সিলিন্ড্রিক্যাল পাথ। এখন একটা সিলিন্ডারের ল্যাটারাল অথবা কার্ভড সারফেস এরিয়ার, যদি আমি বলি ল্যাটারাল সারফেস এরিয়া অথবা কার্ভড সারফেস এরিয়ার সারফেস এরিয়ার মানটা কত বা ইকুয়েশনটা কত, তাহলে আমরা বলবো হচ্ছে 2πr/h। ঠিক আছে। সো এখানে আমি যেই আমার যে ইলেকট্রিক ফিল্ড লাইনটা যেই জায়গা পর্যন্ত চিন্তা করেছি, সেই ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে আছে, এবং আমি যেই কন্ডাক্টরটার কথা চিন্তা করেছি, সেই কন্ডাক্টরটার লেন্থ হচ্ছে 1 মিটার। আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রেও এই কাজটা করেছিলাম, যে কন্ডাক্টরের লেন্থ হচ্ছে 1 মিটার। সো কন্ডাক্টরের লেন্থ যদি হয় 1 মিটার, কন্ডাক্টরের লেন্থ হচ্ছে 1 মিটার। সো কন্ডাক্টরের লেন্থ যদি হয় 1 মিটার, তাহলে আমরা এখানে ইকুয়েশনটা বা ল্যাটারাল সারফেস এরিয়াটাকে আমরা কি বলতে পারি? 2π। আরটা কি হয়ে যাবে এখানে? বলেন। এক্স হয়ে যাবে, কারণ এইটা হচ্ছে আমাদের এই যে ডটেড লাইন দেখতেছি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের লাইন। সো এই ইলেকট্রিক ফিল্ডের লাইনটা এই চার্জ থেকে এক্স মিটার ডিস্টেন্সে আছে। সো এখানে কি হয়ে যাবে? আরটা রিপ্লেস হয়ে যাবে এক্স দিয়ে, আর এইচ যেটা আছে সেটা রিপ্লেস হয়ে যাবে এল দিয়ে, যার মান হচ্ছে 1 মিটার। সো আমাদের ইকুয়েশনটা আসছে 2πx।
সো ডি যেটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি পার মিটার, সেটার ভ্যালুটা বা সেটার ইকুয়েশনটা পাচ্ছি আমরা কিউ ডিভাইডেড বাই 2πx, এবং তার ইউনিটটা আসছে কুলম্ব পার মিটার স্কোয়ার, কারণ এখানে এক্স এর জন্য একটা মিটার, এল এর জন্য আরেকটা মিটার। সো কুলম্ব পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফ্লাক্স ডেনসিটির ইকুয়েশন বা ফ্লাক্স ডেনসিটির ইউনিট। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ফ্লাক্স ডেনসিটি বের করলাম, কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যখন কাজ করেছিলাম তখন আমাদের আরো কয়েকটা টার্ম এসেছিল। যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা ম্যাগনেটিক ফিল্ডের সময় পেয়েছিলাম বি ইজ ইকুয়াল টু মিউ ইনটু এইচ। তার মধ্যে বি কে বলছিলাম আমরা ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বলেন ডেনসিটি, ডেনসিটি, এবং এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি, এবং এই মিউটাকে আমরা বলছিলাম হচ্ছে তার পারমিয়াবিলিটি, দ্যাট মিন্স ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটের ক্ষমতা ম্যাটেরিয়ালের। সো এটার সাথে যদি আমি অ্যানালজি মিলিয়ে আমার ইলেকট্রিক ফিল্ডের জন্য লিখতে যাই, তাহলে কি দাঁড়াবে? ডি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি ইকুয়াল টু এপসাইলন ইনটু ই। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এবং এই যে এপসাইলন টার্মটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে পারমিটিভিটি। পারমিটিভিটি হচ্ছে যেই ম্যাটেরিয়ালটা ব্যবহার করছি সেটার একটা ইলেকট্রিক প্রপার্টি, দ্যাট মিন্স এই যে সাবস্টেন্সটা তার মধ্যে ইলেকট্রিক এনার্জি, তার যেই ইলেকট্রিক ফিল্ড, সেখানে সে কি পরিমাণ ইলেকট্রিক এনার্জি স্টোর করে রাখতে পারে সেটার ক্ষমতা। ঠিক আছে, দ্যাট মিন্স এটাও মানে পারমিয়েবিলিটি যেমন একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, সে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ধারণ করতে পারে, এইখানেও হচ্ছে সে কি পরিমাণ ইলেকট্রিক এনার্জি ধারণ করতে পারে, সেটাও হচ্ছে ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। এবং এপসাইলনকে আমরা এপসাইলন আর রিলেটিভ পারমিটিভিটি ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের একটা স্পেসিফিক পারমিটিভিটি, এবং এপসাইলন নট হচ্ছে ফ্রি স্পেসের পারমিটিভিটি, which is 8.854 into 10 to the power minus 12। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে এই যে এপসাইলন, একটা কথা একটু মনে রাখবেন, এপসাইলনটাকে কিছু কিছু বইয়ে দেখবেন কে দিয়েও ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, দুইটা একই জিনিস, পারমিটিভিটি। এখন তাইলে যদি আমরা ইকুয়েশনটা ডিরাইভ করতে চাই, আমাদের ইকুয়েশনটা কি চলে আসবে? ডি ডিভাইডেড বাই কে। ডি এর মান আমরা অলরেডি বের করে রেখেছি, কিউ ডিভাইডেড বাই 2πx কে ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন, জেনারেলাইজড ইকুয়েশন। ঠিক আছে, এবার আমরা একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য ভোল্টেজ বের করতে চাই। কেন ভোল্টেজ বের করতে চাই? কারণ হচ্ছে আমার মূল টার্গেট তো আমার ক্যাপাসিটেন্স নিয়ে, আমার টার্গেট হচ্ছে একটা লাইনের জন্য ক্যাপাসিটেন্সের মান কত সেটা বের করা। তো ক্যাপাসিটেন্সের মান বের করতে হলে আমরা এল এর জন্য দেখেছিলাম সাই ইজ ইকুয়াল টু এল ইনটু আই, তার মানে আমার কি লাগছিল? ফ্লাক্স লিঙ্কেজ লাগছিল, এবং তাকে যদি আমি কারেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে আমার এল এর মান বের হচ্ছিল। এবার আসি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের জন্য আমি শুরুতেই বললাম ক্যাপাসিটেন্স কিভাবে কাজ করে, দুইটা চার্জের প্লেট, আমি কিউ পরিমাণ চার্জকে এই প্লেট থেকে এই প্লেটে মুভ করতে চাচ্ছি, তাতে এদের মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয় তাহলে আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ঠিক আছে, সো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাইলে আমার ভিটা জানা প্রয়োজন। এই যে চার্জটাকে আমি মুভ করছি, যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে মুভ করছি, তাদের মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্স কতটুকু সেটা আমাকে জানতে হবে। সো আমরা এখানে ধরে নিচ্ছি আমি প্লাস কিউ পরিমাণ চার্জ নিচ্ছি, এই যে কন্ডাক্টরটা বা এই সার্কেলটা হচ্ছে একটা কন্ডাক্টর যার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এবং তার বাহিরে যেই সারফেস লাইন, এই সারফেস লাইন গুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে আমরা দুইটা পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে P1 পয়েন্ট, একটা হচ্ছে P2 পয়েন্ট। P1 পয়েন্টটা এই যে কন্ডাক্টর তার সেন্টার থেকে D1 ডিস্টেন্সে আছে, এবং P2 পয়েন্টটা এই সেন্টার থেকে D2 ডিস্টেন্সে আছে। ঠিক আছে, D1 ডিস্টেন্স একটা, D2 ডিস্টেন্স একটা। এখন আমি আমার চার্জটাকে, এই যে প্লাস কিউ পরিমাণ চার্জ, এই চার্জকে আমি এই P1 পয়েন্ট থেকে এই P2 পয়েন্টে মুভ করতে চাই। সেক্ষেত্রে যে ভোল্টেজটা পাবো সেটাকে আমি যদি এই পয়েন্টটার নাম দেই এ, এই পয়েন্টটার নাম দেই বি, তাহলে এইখানকার ভোল্টেজ যদি হয় ভি এ বি, মুভ করতে চাচ্ছি কিউ চার্জকে, তাহলে আমরা কি কিউ ডিভাইডেড বাই ভি এ বি যদি করি তাহলেই আমার ক্যাপাসিটেন্সের মান বের হয়ে আসবে। বুঝতে পারছি কথা? ম্যাডাম আরেকবার একটু বলে। আচ্ছা, এখানে এই যে ডটেড লাইনটা, এই ডটেড লাইনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের লাইন। এই ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে দুটো পয়েন্ট ধরে নিচ্ছি, একটা হচ্ছে P1 পয়েন্ট, একটা হচ্ছে P2
2 পয়েন্ট। P1 পয়েন্টটা থেকে P2 পয়েন্টে আমি যদি এই কিউ চার্জকে মুভ করতে চাই, সেক্ষেত্রে যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় সেটাকে যদি আমি VAB দিয়ে ডিনোট করি, তাহলে কিউ বাই VAB যদি করি, তাহলেই আমার এখানে এই সিস্টেমের জন্য ক্যাপাসিট্যান্সের মানটা বের হয়ে আসবে। বুঝছি? আচ্ছা, এবার তাহলে আমি এই যে VAB বলছি বা V12 যাই বলেন, আপনাদের এখানে V12 দিয়ে দেখানো হয়েছে, আমরা এই V12টা বের করতে চাই। এই পয়েন্টটাকে 1 বলা হয়েছে, অন্য পয়েন্টটাকে 2 বলা হয়েছে। AB না দিয়ে আমরা যেটা স্লাইডে বলা আছে সেভাবেই দেখি। সো V12 বের করতে চাই। সো V12 বের করতে হলে আমাকে কি করতে হবে? আমি জানি যে এই জায়গায় যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে সেই ইকুয়েশনটা আমরা একটু আগে বের করে আসছি। সো সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে যদি আমি এইটুকু অংশের মধ্যে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কিসের মান বের হয়ে আসবে? ভোল্টেজের মান বের হয়ে আসবে। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন হচ্ছে Q ডিভাইডেড বাই 2πx K। এটাকে আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি এই পয়েন্ট থেকে, এক পয়েন্ট থেকে 1 to 2 পয়েন্টের মধ্যে। এখন এই পয়েন্ট থেকে যখন ইন্টিগ্রেশন করছি, এই পয়েন্টটা P1 পয়েন্টটা বা নাম্বার 1 পয়েন্ট সেন্টার থেকে D1 ডিস্টেন্সে আছে, আর P2 পয়েন্টটা সেন্টার থেকে D2 ডিস্টেন্সে আছে। তাহলে আমার লিমিট কি হয়ে যাবে? আমি চার্জটাকে এই 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে নিচ্ছি, তাহলে আমার লিমিট কোনটা আগে আসবে? D1 থেকে D2। D1 থেকে D2। ঠিক আছে, D1 থেকে D2। এবার আসি হচ্ছে এই যে টার্মটা দেখতে পাচ্ছি মার্ক করা, এই মার্ক করা টার্মটার মধ্যে কিউ হচ্ছে কুলম্ব পার মিটার লেন্থের মধ্যে কি পরিমাণ চার্জ আছে সেটা। ঠিক আছে, কিউ পার মিটার। এবং 2π কে, 2π হচ্ছে তো কনস্ট্যান্ট টার্মই, এর তো আর কোনো ব্যত্যয় নাই। আর কে যেটা, সেটা হচ্ছে পারমিটিভিটি, যেটা একটা মেটেরিয়ালের প্রপার্টি। সো এখানে আমাদের ভ্যারিয়েবল টার্ম কে? এক্স। সো আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? কিউ ডিভাইডেড বাই 2π কে 1/x dx। এটাকে আমরা ইন্টিগ্রেট করব কতর মধ্যে? D1 থেকে D2 এর মধ্যে। সো আমাদের ইকুয়েশনটা আসলো হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2π কে ln D2 মাইনাস ln D1। এই টার্মটাকে আমরা আবার কি লিখতে পারি? ln D2 ডিভাইডেড বাই D1। ঠিক আছে, বুঝতে পারছি এটুকু? জি ম্যাম। আচ্ছা, এখন বলেন এই V12 এর ভ্যালুটা, V12 না, যদি আমি D2 এর ভ্যালুটা D1 এর চেয়ে বড় হয়, বা যদি আমি বলি D2 বাই D1 এর যে রেশিও, সেই রেশিওটা যদি 1 এর চেয়ে বড় হয়, ঠিক আছে, রেশিওটা যদি 1 এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা এই যে VAB বা V12 যে ভোল্টেজটা পাচ্ছি, সেই ভোল্টেজের মানটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? 1 থেকে বড় হলে পজিটিভই আসবে। 1 থেকে বড় হলে পজিটিভ আসবে। দ্যাট মিন্স D1 থেকে বড়, এটার রেশিও 1 থেকে বড় হওয়া মানে D2 এর ভ্যালুটা বড় হতে হবে D1 এর চেয়ে। ইন দ্যাট কেস ভোল্টেজের মানটা পজিটিভ আসবে। আর যদি এমন হয় যে এই মানটা ফ্র্যাকশনে আসছে বা 1 এর চেয়ে ছোট মান আসছে, তখন এই V12 এর ভ্যালু কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিন্স D2 এর, এক্স্যাক্টলি, D2 এর মান যদি বড় হয়, তাহলে আমরা পাবো হচ্ছে এই ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ, এবং D2 এর মান যদি ছোট হয়, তাহলে এই ভোল্টেজটা আসবে নেগেটিভ ভোল্টেজ। দ্যাট মিন্স আমি চার্জটাকে তার কাছের একটা পয়েন্ট থেকে দূরের পয়েন্টে যখন মুভ করব, তখন সেই ভ্যালুটা আসবে পজিটিভ। দ্যাট মিন্স V12 এটা হয়ে যাবে পজিটিভ। আমি যদি এখানে উল্টা করি, দ্যাট মিন্স দূরের পয়েন্ট থেকে কাছের পয়েন্টে মুভ করি, সেক্ষেত্রে তার ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ। এটুকু কি বুঝতে পারছি? বোঝা গেছে এটুকু? জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের নর্মাল যেই ক্যাপাসিটরের ইকুয়েশন, সেই ইকুয়েশনটা অলরেডি আমরা বলে ফেলেছি। এর পরের স্লাইডে আপনাদেরকে সেটাই দেখানো হয়েছে। কিউ ডিভাইডেড বাই ভি, দ্যাট মিন্স ভোল্টেজ দিয়ে যদি আমি টোটাল চার্জকে ভাগ করে দিই, তাহলেই আমাদের সেই কন্ডাক্টরটার জন্য ক্যাপাসিটেন্সের মানটা আমরা জানতে পারবো। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা একটা, এবং এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ইউনিটটা একটু খেয়াল রাখবো। এই ইউনিটটা হচ্ছে ফ্যারাডে পার মিটার। কারণটা হচ্ছে আমরা একদম শুরুতেই যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি বের করছিলাম, তখন আমরা ইউনিটটা নিয়েছিলাম হচ্ছে লেন্থ। দ্যাট মিন্স যে কন্ডাক্টরটা নিচ্ছিলাম সেটা লেন্থ নিচ্ছিলাম 1 মিটার। ঠিক আছে, পার মিটার লেন্থের জন্য আমরা কাজটা করছিলাম। দ্যাটস ওয়াই এখানে ক্যাপাসিটরের ইউনিটটা পাবো হচ্ছে ফ্যারাডে পার মিটার।
এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছি। এবার তাহলে আমরা পরের টপিকটাতে যাই। পরের টপিক হচ্ছে আমাদের একটা টু ওয়্যার সিস্টেমের জন্য ক্যাপাসিট্যান্স। এখন বলেন টু ওয়্যার সিস্টেম মানে এখানে তার ফেজ কি হবে? সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ সিস্টেম, যার দুইটা তার আছে। সো তারগুলোর মধ্যে আমি যদি বলি যে এই তারটার মধ্যে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই তারটার মধ্যে কি হবে? মাইনাস আই। মাইনাস আই, ঠিক আছে। বা এটাকে যদি আমি বলি আই এ, তাহলে এটাকে আমি বলতে পারি আই বি ইকুয়াল টু মাইনাস আই এ। মাইনাস আই এ, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের চার্জের হিসেব গেল, কারেন্টের হিসেব গেল ইনফ্যাক্ট। সো এবার আসি হচ্ছে আমরা আমাদের যেই প্যারামিটার গুলো বলে দেয়া আছে এখানে। ধরে নিচ্ছি আমি দুইটা তার, দুই রেডিয়াসের দুইটা তার, একটা হচ্ছে আর এ রেডিয়াস আর একটা হচ্ছে আর বি রেডিয়াস। এ কন্ডাক্টরটা আর এ রেডিয়াসের, তার মধ্যে দিয়ে কিউ এ পরিমাণ চার্জ এনক্লোজড অবস্থায় আছে, এবং বি কন্ডাক্টরটা হচ্ছে আচ্ছা বি কন্ডাক্টরটা হচ্ছে আরবি রেডিয়াস, তার মধ্যে কিউ বি চার্জ এনক্লোজড অবস্থায় আছে। এখন আমরা একটু সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করব। যদি সুপারপজিশন থিওরামটা মনে আছে আপনাদের, আশা করি সুপারপজিশন থিওরাম হচ্ছে আমাদের মাল্টিপল সোর্সের জন্য আমরা সুপারপজিশন থিওরামের ইস্যু আসে। ধরি আমরা এরকম একটা সিস্টেম, এখানে দুইটা সোর্স আছে। সো আমি আপনাকে এই ভোল্টেজটা বের করতে বললাম, এটা হচ্ছে আপনার ভি এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমি আপনাকে ভি এ বি বের করতে বললাম। সুপারপজিশন থিওরাম অনুযায়ী আপনি কি করবেন? আপনি একবার ভি ওয়ান কে অ্যাক্টিভ রাখবেন, তাই না? জি ম্যাম। ভি ওয়ান কে অ্যাক্টিভ রেখে আমি এই পয়েন্টের ভোল্টেজটা মেজার করব। ধরলাম আমি এই ভোল্টেজটা পেলাম হচ্ছে ভি এ বি প্রাইম। এরপরে আমার কাজ কি হবে? এরপরে আমার কাজ হবে আমি আই ওয়ান কে অ্যাক্টিভ রাখবো। এবার আমি আই ওয়ান কে অ্যাক্টিভ রাখি, আই ওয়ান কে অ্যাক্টিভ রেখে আমি আবার একই কাজ করব, দ্যাট মিনস এই ভোল্টেজটাই আমি বের করব। তখন আমার এই ভোল্টেজটা হয়ে যাবে ভি এ বি ডাবল প্রাইম। এখন যদি আমার ভি ওয়ান এবং আই ওয়ান দুইজনই অ্যাক্টিভ থাকে, সেই অবস্থার ভোল্টেজ হচ্ছে ভি এ বি। এই ভি এ বির ভ্যালুটা আমরা কিভাবে বের করি? যোগ করে ভি এ বি প্রাইম প্লাস ভি এ বি ডাবল প্রাইম। দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালি সোর্স গুলো যে ভোল্টেজটা, ইন্ডিভিজুয়ালি সোর্স গুলো থাকা অবস্থায় যে ভোল্টেজটা পাচ্ছিলাম তার সামেশন হচ্ছে, যদি আমার সার্কিটে সম্পূর্ণ সার্কিট থাকে বা যতগুলো ভোল্টেজ সোর্স আছে সবগুলো যদি আমি অ্যাক্টিভ রাখি, সেই অবস্থার ভোল্টেজ। এখন আমরা এই কাজটাই দেখতে চাই হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে সেটার জন্য। আমি ধরে নিব শুরুতে যে আমি কিউ এ চার্জটাকে আমি অ্যাক্টিভ রাখছি, সো কিউ বি চার্জটা ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে, সার্কিটে নাই। কিউ এ চার্জ যখন অ্যাক্টিভ আছে তাকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে, এ থেকে বি এর মধ্যে তাকে তার ইলেকট্রিক ফিল্ড লাইন যেখানে আছে তার মধ্যে আমি তাকে মুভ করতে চাই। সো তার এ পয়েন্ট কোন জায়গায় হবে? এ তো এই নিজের কন্ডাক্টর, সো তার ইলেকট্রিক ফিল্ড লাইন শুরু হবে কোন জায়গা থেকে? তার সারফেস থেকে। তো এটা হচ্ছে তার এ পয়েন্ট, আর এই যেই পয়েন্টটা অন্য কন্ডাক্টরের সেন্টার পর্যন্ত যাবে এটা হচ্ছে তার বি পয়েন্ট। এবার তাহলে দেখেন আমরা একটু আগে চার্জের যে ইকুয়েশনটা লিখে আসলাম, কিউ ডিভাইডেড বাই 2πk 1/x dx, এখানে আমরা P1 পয়েন্টের ডিসটেন্সটা ছিল D1, P2 পয়েন্টের ডিসটেন্সটা ছিল D2। এখন তাহলে দেখেন আমরা যদি এই সিচুয়েশনের জন্য আমরা VAB ভোল্টেজ বের করতে চাচ্ছি, তখন আমার এখানে কোন জায়গায় কি পরিবর্তন হবে সেটা আমরা একটা একটা করে দেখি। শুরুতেই বলেন চার্জের মানটা কি হয়ে যাবে এখন? QA ডিভাইডেড বাই 2πk, ঠিক আছে, 1/x dx। এবার আমাকে বলেন লিমিটটা কত থেকে কত হবে? এ থেকে বি ম্যাম। এ থেকে বি, তাইলে এই এ পয়েন্টটা কতটুকু ডিসটেন্সে আছে এই সেন্টার থেকে, যেই জায়গায় তার কিউ এ বসে আছে, এখান থেকে এই আর এ। সো এটা হচ্ছে আমার আর এ, আর এই চার্জটা যেই জায়গায় বসে আছে সেখান থেকে এই বি পয়েন্টের ডিসটেন্স কতটুকু? ডি, ক্যাপিটাল ডি। সো ইকুয়েশনটা কি দাঁড়ালো? কিউ এ
ডিভাইডেড বাই 2 পাই কে লন ডি ডিভাইডেড বাই আর এ। একবারে লিখে দিলাম, বুঝতে পারছি আশা করি। এটুকু বোঝা গেছে? আচ্ছা ম্যাডাম, আমরা ম্যাডাম অপর যেটা কন্ডাক্টর, ওই কন্ডাক্টরের ম্যাডাম সেন্টারটা, ওই সেন্টারটা কেন ম্যাডাম সারফেসে তো নিতে পারতো না ম্যাডাম? না, সারফেসে নিতে পারতাম না, কারণ হচ্ছে এই কন্ডাক্টরের ভেতরে যখন ঢুকতে থাকি তখন তার ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে একটা আই হচ্ছে প্লাস, একটা আই হচ্ছে মাইনাস। ঠিক আছে, সো এটা এই জায়গায় এসে এটা জিরো হয়ে যায় না। এটা যখন এটা আমি কি বলে ইন্ডাক্টর দেখানোর সময় বলেছিলাম যে এই কন্ডাক্টরের ভেতরে সে আস্তে আস্তে তার বলছিলেন ম্যাডাম নেগলেক্ট, হ্যাঁ কারেন্টটা তার আস্তে আস্তে জিরো হয়। ঠিক আছে, তো এই যে কারেন্টটা আস্তে আস্তে জিরো হচ্ছে, কারেন্টটা এক্সপোনেনশিয়ালি জিরো হয়। সো সে শুরুর দিকে যেই হারে ডিক্রিজ হতে থাকে, শেষে গিয়ে তার ডিক্রিজ হওয়ার লিমিটটা অনেক কম থাকে। ঠিক আছে, সেই জন্য আমরা এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা হিসেব করি, পরের অংশটাকে নেগলেক্ট করা হয়। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, সো এখানেও সেই সেম জিনিস ইন্ডাক্টরের মতোই। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা কিউ বি চার্জটাকে এবার অ্যাক্টিভ রাখবো, কিউ এ চার্জটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। এটা নাই, এই কিউবি চার্জটা আছে। এখন আমি এই কিউবি চার্জটার জন্য ভিএবি বের করব। তাহলে আমাকে বলেন তো এই কিউবি চার্জকে শুরুতে কোন পয়েন্টে নিতে হবে আমার? খেয়াল করে বলবেন, আমরা ভোল্টেজ কিন্তু ভিবিএ বের করছি না, ভিএবি বের করছি। তাহলে আমার এই কিউবি চার্জটাকে শুরুতে কোন পয়েন্টে নিতে হবে? এ পয়েন্ট থেকে না? এ পয়েন্টে, এক্স্যাক্টলি এ পয়েন্টে দেন নিতে হবে বি পয়েন্টে। কারণ কি, আমরা যখন ধরেন আপনার ভিএবি আমরা যখন অঙ্ক করে বের করতাম আমরা কি লিখতাম? ভিএ মাইনাস ভিবি লিখতাম না? জি ম্যাডাম। তার মানে এ থেকে বি এর পটেনশিয়াল বিয়োগ করতে হতো। এখানেও সেম জিনিস, এখানেও আমাকে আগে এ পয়েন্টে যেতে হবে, চার্জটা আগে এ পয়েন্টে যাবে, তারপরে সে বি পয়েন্টে আসবে। তাহলে এই জায়গাটায় আছে কিউবি চার্জ, তাকে এ পয়েন্টে যেতে হবে। দ্যাট মিনস তাকে কোন জায়গাটায় যেতে হবে? এই যে এ কন্ডাক্টর আছে, এই এ কন্ডাক্টরের সেন্টারে যেতে হবে। এটা হচ্ছে তার এ পয়েন্ট। এবং তাকে যখন বি পয়েন্টে যেতে হবে, তার বি পয়েন্টটা মানে হচ্ছে তার, সে নিজে বি কন্ডাক্টর, তার যে ইলেকট্রিক ফিল্ড লাইন সেখানে তাকে আসতে হবে। সেই পয়েন্টটা কোথায় পাবো? সেই পয়েন্টটা পাবো তার সারফেসে। ঠিক আছে, সো এবার আমাদের ইকুয়েশনটা কি চলে আসবে? এই ইকুয়েশনের সাথে রিলেট করে বলেন, চার্জ এখন কি হয়ে যাবে? কিউবি। কিউবি চার্জ ডিভাইডেড বাই 2 পাই কে। আচ্ছা, ইন্টিগ্রেশন দিয়েই দেখি আমরা 1/x dx। ইন্টিগ্রেশন লিমিট এখন কত থেকে কত হবে? পারবেন, চেষ্টা করেন। ডি থেকে আরবি। ডি থেকে আরবি, এক্স্যাক্টলি, কারণ তাকে আগে এই কিউবি চার্জটা এখানে আছে, তাকে আগে এই এ পয়েন্টে আসছে, এখান থেকে সে এই এই বি পয়েন্টে যাচ্ছে, তার জন্য তার পোটেনশিয়াল কত সেটা বের করছি। সো ডি থেকে আর বি। সো আমাদের ইকুয়েশনটা, ফাইনাল ইকুয়েশনটা আসছে কিউবি ডিভাইডেড বাই 2 পাই কে লন আর বি ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, সো আমাদের ভোল্টেজ বের হয়ে গেল। এখন আমরা এই দুইজনকে যদি যোগ করে দেই, তাহলে আমার সুপারপজিশনের থিওরাম অনুযায়ী যদি আমার সার্কিটে, যদি না সার্কিটে তো অবশ্যই দুইটা চার্জই আছে, দুইটা চার্জ থাকা অবস্থায় ভোল্টেজ কত সেটা আমরা বের করতে পারবো। এখানে আরেকটা জিনিস একটু বলি, আমরা শুরুতেই বলেছিলাম যে কারেন্টের মান, একটার কারেন্টের মানের সাথে আরেকটার কারেন্টের মান হচ্ছে সেম, ডিরেকশন অপোজিট। তাহলে চার্জের ক্ষেত্রেও কি হয়ে যাবে বলেন তো? কিউ এবং কিউ বি এর রিলেশন কেমন হবে? অপোজিট হবে। দুইটার ভ্যালু সেম কিন্তু তাদের ডিরেকশন হবে অপোজিট। সো কিউ বি কে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস কিউ এ। তাহলে মাইনাস কিউ এ যদি লিখি, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা যদি লন এর যে ভ্যারিয়েবল টার্মটা সেটার উপরে দিয়ে দিই, তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি চলে আসে? কিউ এ ডিভাইডেড বাই 2 পাই কে লন ডি ডিভাইডেড বাই আর বি। ঠিক আছে, এই ভ্যালুটা পেলাম হচ্ছে আমরা ভিএবি ভোল্টেজ কার জন্য? যখন আমার কিউ এ চার্জটা সার্কিটে প্রেজেন্ট। আর এই ভিএবি ভোল্টেজ আমরা কার জন্য পাইলাম? যখন আরেকটা তখন বি সার্কিটে পয়েন্টে
যখন সার্কিটে কোন চার্জটা অ্যাক্টিভ, কিউবি। কিউবি চার্জটা যখন অ্যাক্টিভ, সেই অবস্থার জন্য যে ভোল্টেজ পাইলাম সেটা হচ্ছে ভিএবি। এখন ছোট্ট একটা কোশ্চেন করি, ভিএবি এর মানটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? এত সময় লাগছে? নেগেটিভ ম্যাডাম। নেগেটিভ হবে, নেগেটিভ হবে। কারণ কি, ডি ডিভাইডেড বাই আর বি, কোন ভ্যালুটা বড়? জি ম্যাম ডি বড়। আচ্ছা, ডি বড়। ডি যদি বড় হয় তাহলে এই ভ্যালুটা কি নেগেটিভ হবে? না ম্যাম, 1 থেকে বড় আসতেছে তো। 1 থেকে বড় আসতেছে, কিন্তু আমি যখন এই ইকুয়েশন নিয়ে, আমি যখন অরিজিনাল ইকুয়েশন এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এইটার থেকে বলেন আমাকে। এখানে যখন আমাদের কিউ বি ছিল, কিউ বি ডিভাইডেড বাই 2 পাই কে লন আর বি ডিভাইডেড বাই ডি, তখন আমাদের ইকুয়েশনটা কি আসবে? আর বি ডিভাইডেড বাই ডি, এই ভ্যালুটা কি আসবে? এটা মাইনাস আসবে। নেগেটিভ। মাইনাস আসবে, এবং এক্ষেত্রে এই বি এ বির ভ্যালুটা কি আসবে? নেগেটিভ। নেগেটিভ আসবে। ঠিক আছে, নেগেটিভটা ওই জায়গায় গিয়ে পজিটিভ কেন হয়ে যাচ্ছে? কারণ আমি চার্জের যেই মানটা পরিবর্তন করছি তার সাথে সাথে তার সাইনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা মাইনাস সাইন ছিল তার ভোল্টেজের, তার সাথে চার্জের একটা মাইনাস সাইন এসে ভোল্টেজের মানটা পজিটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? জি ম্যাম। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভোল্টেজের ইস্যু। এখন এরপরের কাজটা হচ্ছে আমাদের দুইটা ভোল্টেজ আমরা যোগ করে দিব, দেন কাজ হচ্ছে যেই চার্জ আছে, টোটাল যেই চার্জ, সেই চার্জ থেকে আমরা ভোল্টেজকে যদি ডিভাইড করে দিই তাহলে আমাদের ক্যাপাসিটেন্সের মানটা বের হয়ে আসবে। এর পরের কাজটুকু হচ্ছে জাস্ট ইকুয়েশনটার মডিফিকেশন, সেই ইকুয়েশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমাকে একটু বলেন যে এইটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? এই ভোল্টেজের বিষয়টা, কোন টার্মটা থেকে কোন টার্মটাতে চার্জটাকে মুভ করানো হচ্ছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, গুড। এবার একটু আমাকে বলেন যে আপনাদের আজকে আমরা এইটুকু পর্যন্তই, এ সেকশনে এইটুকু পর্যন্তই দেখাইছি, দ্যাটস ওয়াই আপনাদের আর আগালাম না। আপনাদেরও পরের ক্লাসে আমরা এইটুকু পড়বো, যদি আপনাদের সময় ছিল হয়তো শেষ করে ফেলা যেত। শেষ করে ফেলবো এইটুকু? না ম্যাডাম, থাক আজকে থাক। সেটাই, স্টুডেন্ট লাইফের এটাই হচ্ছে ধর্ম। আচ্ছা, যাই হোক, আপনাদের হচ্ছে কুইজের একটা ডেট দেয়া হয়েছে, সেই কুইজের ডেট নিয়ে আমাকে এ সেকশন বললো যে